দিয়েছিলাম। অনার্সের যখন ফলাফল প্রকাশ করে আমি সেকেন্ড হয়েছিলাম, আমার আগে আরেকজন ছিল। তো আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানেরও শিক্ষক হতে পারতাম। তো ডালিমচন্দ্র বর্মন স্যার একটা বিভাগ প্রতিষ্ঠা করলো, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ। তো আমাকে একজন বলল যে আপনি ওই বিভাগে ভর্তি হন। তো ঠিক আমার মাস্টার্স পরীক্ষার বাকি আছে 5 দিন পলিটিক্যাল সায়েন্সে। তো আমি এটা মন স্থির করলাম, ঠিক আছে আমি একটা নতুন বিভাগে লেখাপড়া করবো। আচ্ছা বলুন তো, আমি কি খারাপ ছাত্র ছিলাম? আমি 270 জন ছাত্রের মধ্যে অনার্সে সেকেন্ড হয়েছে। সেখান থেকে আমি পরীক্ষা স্টপ করে, বন্ধ করে, কাউকে কিছু না বলে এই নতুন বিভাগে আমি ভর্তি হয়েছি, পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। এটা যখন মানুষ জানতে পারে যে আমি এই কাজটি করেছি, আমাকে অনেকে অনেক খারাপ বলেছে। আমার পরিবার বলেছে যে তুমি তাড়াতাড়ি 1 বছর লস দিয়ে তুমি একটা বড় ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা বাদ দিয়ে ছোট একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, এই কাজটা তুমি কেন করলে? যাক, সে ব্যাখ্যা আমি যাই না। এই তখন থেকে আমার ডালিমচন্দ্র বর্মন স্যারের সাথে দেখা, ওনার সাথে চলাফেরা। এখানে অংশমান আছে, অংশমান তখন ছোট, কলেজে পড়ে। এখানে দীপঙ্কর আছে, দীপঙ্কর আরও ছোটো স্কুলে পড়ে। আমি স্যারের বাসায় যেতাম। একটা সাধারণটা ভদ্র মানুষের পরিবার, যেখানে একটা কাঠ বিস্কিট দিত। কাঠ বিস্কিট বলতেছি যেটা এই শক্ত বিস্কিট, আর লাল চা দিত। তো স্যার বলতেন আর ম্যাডাম বলতেন যে ওই চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য। তো সেটা খেতাম। সেই ডালিমচন্দ্র বর্মন স্যার, মানে কত স্মৃতি আছে, আমি গল্প করতে যদি করি এইভাবে আমি বলতেই থাকবো। হেঁটে যাচ্ছি, স্যারের ম্যাডাম বলেছে যে 1:30টার মধ্যে ভাত খেতে হবে, আপনি তাড়াতাড়ি আসেন। একসাথে কলা ভবন থেকে নামবো স্যারের সাথে। স্যারের বাসা হচ্ছে ঠিক 500 গজ দূরে, এপ্রকন হলের সামনে একটি কোয়ার্টারে স্যার থাকেন। তো স্যার 1:30-এ বের হবেন, বাসায় পৌঁছাবেন 3টায়। কেন? ওটুকু হাঁটতে তো 10 মিনিট লাগে। এই রাস্তার মাঝে যত মানুষের সাথে দেখা হবে প্রত্যেকের সাথে হাত মিলাবে আর গল্প করবে। একজনের সাথে 10 মিনিট, আরেকজনের সাথে 30 মিনিট গল্প করতে করতে স্যারের বাসায় পৌঁছাতে লাগবে 3টা। তাহলে আপনি একজন কত বড় ধৈর্যশীল মানুষ যে তার রাস্তার চলার পথে যত মানুষের সাথে দেখা হবে তার সালাম বিনিময় করা, কুশল বিনিময় করা, কেমন আছেন, এবং তার সাথে গল্প করা। এভাবে উনি 3টার সময় বাসায় যান। বাজার করতে গেছে স্যারের সাথে নিউ মার্কেটে। স্যার ম্যাডাম বলেছেন যে একটা পাতিল কিনে নিয়ে এসেন। স্যার তো কখনো তুমি বলতেন না, ম্যাডাম আপনি বলতেন, আপনি একটা পাতিল কিনে নিয়ে এসেন। আমার নিয়ে গেছে, চলেন বলবে পাতিল কিনতে যায়। তো পাতিল আবার বলেছে যে এই পাতিলটা কত দাম? উনি বলেছেন 175 টাকা। সঙ্গে সঙ্গে বাম পকেটের টাকাটা বের করে ওনাকে 175 টাকা দিয়ে দিচ্ছে। তখন আমি স্যারের হাত ধরছি, আমি স্যার আপনি কী করতেছেন? এই পাতিলের দাম তো 175 টাকা না। আমি তো কারোর সাথে বার্গেন করি না, আমি যেটা চেয়েছি সেটাই দিয়েছি। মাছ কিনতে গিয়েছি, মাছের দাম কত? 500 টাকা কেজি। পকেটে 500 টাকা দিয়ে দেন, আমাকে একটা 1 কেজি মাছ দেন। এই হচ্ছে ডালিমচন্দ্র বর্মন। জীবনে কোনো মানুষের সাথে বার্গেন করে নাই, কারণ উনি বিশ্বাস করেছেন যে যে জিনিস উনি কিনতে গিয়েছেন তার যে দামটি বলেছেন, আমার সাথে উনি মিথ্যা বলবেন না। এই চরিত্রের মানুষ হচ্ছে ডক্টর ডালিমচন্দ্র বর্মন। আমরা ছাত্র জীবনে কত ছাত্র ডালিমচন্দ্র বর্মন স্যারের কাছে এসেছেন, কারো সুখ নিয়ে, দুঃখ নিয়ে, জীবনের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। ডালিমচন্দ্র বর্মন কখনোই না বলে নাই। ওনার ডিকশনারিতে সকল সময় ছিলেন ইয়েস। অর্থাৎ যে কোনো মানুষ, যে কোনো ছাত্র ওনার কাছে আসলে, এটা আমার অভিজ্ঞতা, আপনাদের কী অভিজ্ঞতা আমি জানি না, আমি দেখেছি সকল সময় উনি ইয়েস বলেছেন, উনি কখনো নো বলে নাই। তো এইভাবেই আমি ডালিমচন্দ্র বর্মন স্যারকে চিনি। এখানে যিনি সঞ্চালক উনি বলছিলেন যে আমি পুলিশ অফিসার হয়েছিলাম, আসলে হয়েছিলাম। 24তম বিসিএসে যদি আমি পুলিশ অফিসার থাকতাম, আমার কাছে এখন যে গাড়িটা থাকতো সেই গাড়িটার দাম হতো 2 কোটি টাকা। আর আমি অংশমানের গাড়িতে আসছি, আমার গাড়ি যেটা আছে সেটা
নিয়ে আসার মতো না, অংশমান আমাকে আনছে। তো এই যে দর্শন আমার ভেতরে নিয়ে আসা, আমি 2 কোটি টাকার গাড়ি ছেড়েছি, শত শত কোটি টাকার মালিক হতে পারতাম, সেটাও আমি হইনি। দুজন মানুষের জন্য, একজন হচ্ছে আমার মা বলেছিল বাবা তুমি পুলিশ হয়ে না, আর দ্বিতীয় মানুষটি হচ্ছে ডক্টর ডালিম চন্দ্র বর্মন। কারণ এই বিভাগ যখন স্যার প্রতিষ্ঠা করেন, এই বিভাগ হতে দেবে না শিক্ষক, অনেক শিক্ষক, যে ডালিম চন্দ্র বর্মনের মতো একজন আদিবাসী লোক শিক্ষক একটা ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করবেন, এটি কি হয়? আমি কুলিন থাকতে, আমরা কুলিন আছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বন্ধ করে দেবে। যাক, বিভাগটা থাকলো। প্রথম যে দুজনকে নিয়োগ দিল স্যার, দুজনেই চলে গেল, একজন পুলিশ অফিসার হলো আর একজন অ্যাডমিন ক্যাডারে চলে গেল। তারপরে আমাদেরকে দুজনকে দিল, আমি পুলিশ অফিসার হলাম। তখন স্যার বলল এমনি বিভাগটা থাকছে না, প্রথম দুজনকে নিয়োগ দিয়েছিলাম, একজন অ্যাডমিন ক্যাডারে চলে গেছে ম্যাজিস্ট্রেট হয়ে, আর একজন পুলিশ অফিসার হয়ে গেছে। তো আপনিও যদি চলে যান তাহলে অথরিটি বলবে, প্রশাসন বলবে যে এই বিভাগ রেখে লাভ কি, এ তো শিক্ষকই থাকতেছে না। তখন আমি স্যারকে বললাম স্যার আমার কী হবে কি না হবে জানি না, তবে আমি আপনাকে কথা দিচ্ছি এই বিভাগ আমি প্রতিষ্ঠা করে ছাড়ব। তো সেভাবে আমি এই বিভাগে আছি অধ্যাপক হিসেবে। আমি সকল সময় যে জিনিসটা মনে করি যে এই বাংলাদেশ না, এই পৃথিবীতে আমার কর্মের মধ্য দিয়ে আমি যদি ভালো কর্ম করতে পারি, তাহলে আমি যেমন বেঁচে থাকবো, আমার এই বিভাগ, এই শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ বেঁচে থাকবে, তার মধ্যে দিয়ে আমার শিক্ষাগুরু ডালিম চন্দ্র বর্মন বেঁচে থাকবে, এটা আমি মনে করি। এবং এই জন্য আমি অনেক পরিশ্রম করি, কাজ করে যাই। এবং তার শুধু দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আমি লেখাপড়া করে এসেছি। এই বিভাগটাকে যেন আমি আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি। আমার অসংখ্য ধন্যবাদ। আমি এই মঞ্চে বসে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি, আর আমাদের যারা বিদগ্ধ আলোচক তাদের আলোচনাও শুনেছি, এবং ভাবছিলাম যে একজন মানুষ কতটা গুণী এবং মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হলে সেই মানুষকে নিয়ে এমন সুন্দর সুন্দর কথা বলে। তো আমার মনে আরও কিছু কথা আসছে, যেমন দুটো লাইন আছে এরকম, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি মারা গেলে আমি আমার জীবনটাকে এমনভাবে গঠন করব, আমি মারা গেলে আমি হাসব, কিন্তু ভুবন কাঁদবে। আমার আরও দুটো লাইন মনে পড়ছে। স্বর্গ নরক একটি কবিতা পড়েছিলাম ছোটোবেলায়। কবিতাটি লিখেছিলেন শেখ ফজলুল করিম। কবিতা এরকম যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে তার সরাসরি। অর্থাৎ আমরা প্রায় চিন্তা করি যে আমরা স্বর্গে যেতে চাই, আমরা নরক সম্পর্কে ধারণা নিতে চাই যে নরকের ভিতরে এই ধরনের খারাপ কিছু আছে যার থেকে আমরা পরিত্যাগ করে স্বর্গে যেতে চাই। কিন্তু আমি বলি যে এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা বলতে পারে তাদের কর্মের মধ্য দিয়ে ওনারা স্বর্গে চলে গেছে। তো আমি এই যে দুটো কথা বললাম, এই অধ্যাপক ডালিম চন্দ্র বর্মন স্যার সেরকমই একজন মানুষ, যিনি মৃত্যুবরণ করেছেন হাসতে হাসতে, কিন্তু ভুবন কেঁদেছে। অধ্যাপক ডালিম চন্দ্র বর্মন এই পৃথিবীতে উনি স্বর্গ তৈরি করে গেছেন, এবং আমি মনে করি ওনার আত্মার স্বর্গে অবস্থান করছে। আজকের অধ্যাপক ডালিম চন্দ্র বর্মন স্যারের স্মরণে যে দোয়া অনুষ্ঠান করা
স্মরণ সভা, সেই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক, 21শে পদকপ্রাপ্ত শিক্ষক, পালীয় বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রফেসর সুকুমার বড়ুয়া স্যার। আরও অনেকে ছিলেন, আমি সকলের নাম এখানে না বলি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আস্তে আস্তে যখন আমাদের বুদ্ধি বিবেক হয়, আমরা অনেক শিক্ষক সম্পর্কে জানতে পারি, যেটা মেজবা কামাল স্যার বলেছেন। তো আমি তো মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন এমন শিক্ষক থাকে, তাদের সংস্পর্শে আসতে প্রকৃত মানুষ হওয়া যায়। সুকুমার বড়ুয়া স্যার তেমন একজন, অধ্যাপক ডালনচন্দ্র বর্মন স্যার ছিলেন তেমন একজন। তো এই ধরনের শিক্ষকের সংখ্যা কম। আমি ধরেন নাম বললে আর হয়তো 2-5 জনের নাম বলতে পারবো, বেশি বলা যাবে না। সংখ্যায় কম কারণ ওনারা রত্ন, ওনাদের জীবনটাকে ওনারা এইভাবে গঠন করেছে এবং তাদের দেখে আমরা মানুষ হয়েছে। দেখেন, আমি প্রথমত আমি বলি মানুষ, ধর্ম আমার কাছে পরে। কারণ আপনার শরীর কাটেন একই রক্ত, আমার শরীর কাটেন একই রক্ত, সুকুমার বড়ুয়ার শরীর কাটেন একই রক্ত, নরেন্দ্র মোদীর শরীর থেকে কাটেন একই রক্ত। আমরা হয়তো বিভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করার কারণে কারণ নাক গোছা, কারণ নাক লম্বা, কেউ সুন্দর, কেউ অসুন্দর, কেউ কারো, বাট আমরা মানুষ। এই যে মানুষ এবং মানবিকতার শিক্ষা যারা দিয়ে গিয়েছেন, যে সমস্ত মহামানবরা, সেই মহামানবদেরকে আপনারা কেউ কেউ বলেন ধর্মগুরু, আমি মুসলমান আমি বলি নবী, পীর, পয়গম্বর। যারা খ্রিস্টান তারা বলেন যাজক। আপনি কি জানেন যে সেই আমাদের গণনা যেখান থেকে শুরু হয় 1 সাল, তার আগেও হাজার হাজার বছর আছে, সেগুলোর ইতিহাস আমরা জানি। সেই হাজার হাজার বছর আগে যে মানুষগুলোকে এই ধর্মের কথা না বলে শুধু সত্যের কথা বলেছে, ভালো কাজ করার কথা বলেছে, তারা কি পীর, পয়গম্বর, নবী, ভগবান, ঠাকুর যাই বলি না কেন তাদের মতো না, তারা তেমনই। তো আমি বলবো যে ডালনচন্দ্র বর্মন, আমাদের সুকুমার বড়ুয়া স্যাররা এইরকম গুণী মানুষ, যারা মানুষকে সকল সময় সত্যের কথা বলে গেছে, মঙ্গলের কথা বলে গেছে, ভালোর কথা বলে গেছে। তো সেরকম একজন মানুষের স্মরণ সভায় আমি আসতে পেরে আমি নিজেকে গর্বিত, ধন্য মনে করছি। আপনারা যে আমাকে দাওয়াত করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। দেখেন, আমার বাড়ির যশোর, আমি রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, তখন ডালনচন্দ্র বর্মন স্যার ওই বিভাগের শিক্ষক।